নমস্কার, আমি রীতি আর আপনারা শুনছেন রীতির অডিও ক্যাফে। আচ্ছা, আমার গল্পগুলো আপনাদের কেমন লাগছে একবার লিখে জানাতে পারেন। আজকেও আপনাদের জন্য একটা বিশেষ গল্প নিয়ে এসেছি। শুরু করছি আজকের নিবেদন বিশিষ্ট লেখিকা সরলাবালা দাসীর লেখা মেয়ের বিয়ে। স্নেহার আর বিয়ে হয় না। মেয়ে 11 উতরে 12 পা দিয়েছে। আর কতদিনই বা ঘরে রাখা যায়। মা তো একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। দে মহাশয় পুরুষ মানুষ, তার মনের ভাবনা বড় একটা মুখে প্রকাশ পায় না। মুখে বলেন, মেয়ে তো বিয়ে দিলেই পরের হয়ে যাবে, যে কদিন থাকে সে কদিনই ভালো। গিন্নিকে বলেন, তুমি বুঝি মেয়েকে বিদায় করতে পারলেই বাঁচো। গিন্নি বলেন, ও কি কথার ছিরি তোমার, ও কথা কি বলতে আছে? আমার অতুল অমূল্য হতে আমি স্নেহাকে বেশি ভালোবাসি। নারী ছেঁড়া ধন কি কেহ সাত করে পরের হাতে দিতে চায়? কি করব বলো, 5 জনে 5 কথা বলে, কাজেই ভাবনা হয়। ঘরেও তো আর টাকার জোর নেই যে নিশ্চিন্ত হয়ে বসে থাকবো। তুমি তো আর জগৎ সংসারের কোনো খবরই রাখো না। আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি দায়, সে তো আর তুমি জানো না। ঘটকরা আসে সম্বন্ধ নিয়ে, কিন্তু সম্বন্ধ আর ঠিক হয় না। কেউ কেউ বলে, হ্যাঁ গো, ছেলের বিয়ে দাও না কেন? ছেলে দুটো পাশ করে 3টে পাশের পড়া পড়ছে, এই তো বিয়ে দেওয়ার সময়। গিন্নি বলেন, ওগো বাছা, আগে মেয়েটার সম্বন্ধ করে দাও, কন্যাদায় থেকে আগে উদ্ধার হই। ছেলের বিয়ে তো তারপরেও দেওয়া যাবে। তা তো সত্যি কথা মা, মেয়ের বিয়ের ভাবনা, ছেলের জন্য আর ব্যস্ত কি। তা মা, তোমার যে মেয়ে, এর জন্য তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। মেয়ে তো নয় যেন সাক্ষাৎ মা লক্ষ্মী ঠাকুরুন, এমন চাপা ফুলের মতো বর্ণ, যেন ফুলান রং ভুরু দিয়ে তুলি দিয়ে আঁকা। লোকে মেয়ের মাথার চুল হবার জন্য কত কুন্তুলি মুন্তুলি কি সব মাথায় মাখে। তোমার মেয়ের চুল বিনা যত্নেই যেন মেঘের মতো। এমন মেয়ে লোকে আরাধনা করে পায় না। তবে কি জানো, কায়েতের ঘরে মেয়ে পার করতে কিছু পয়সা লাগে। বিনে পয়সায় তো আর হয় না। আর তোমরা হলে মূল, কুলের ঘরে হলে কিছু সুবিধে হতো। এ শ্যামাকান্ত বোসের ছেলের কুল করবে বলে একটা সুন্দরী মেয়ে খুঁজছে, কিচ্ছুটি নেবে না, শুধু মেয়েটা চায়। সে তো আর হবে না। তা হোক, তা হোক, তা বলি কি আর বিয়ে আটকে থাকে? অমন সুন্দরী মেয়ের ভাবনা কিসের? এইরূপ প্রবোধ বাক্য নীলমাধব বাবুর গৃহিণী আশ্বস্ত হইতেন বটে, কিন্তু সুন্দরী মেয়ে দেখিয়া অনেকে পছন্দ করিলেও 2000-এর নিচে কেহই নামিতে চাইতেন না। এদিকে ঘরে 2 শতকেরও সংস্থান নাই। স্নেহা মেয়েটি বড়ই লক্ষ্মী, কথা সকলেই বলিত। আগে গলির মোড়ে একটা স্কুলে বোধহয় গদ্যপাঠ এবং বাইবেল মুখস্থও করিত। নামাতাও 16 কোঠা অবধি পড়িয়াছিল। বিয়ের কথা অবধি তার আর পড়িতে যাওয়া হয় না। বাড়িতে মায়ের কাজকর্মে সাহায্য করে। অতুল কলেজ হইতে আসিলেই টুনটুনের খোঁজ করিত। সে দাদার কাপড় দেবে, বই গুছাইয়া রাখিবে, খাবারের জায়গা করিয়া দেবে। নীলমাধব বাবুর মা লক্ষ্মী না হইলে অফিসের কাপড় ছাড়া হয় না। কেবল মেজদা অমূল্যই তাহাকে সর্বদা জ্বালাতন করিত। স্কুলে পড়িয়া স্নেহার সুর করিয়া পড়া অভ্যাস হইয়াছিল। সে বই খুলিয়া পড়িতে আরম্ভ করিলেই অমূল্য সুর করিয়া ভ্যাং চাইতে আরম্ভ করিত। স্নেহার অজ্ঞতা বই পড়া বন্ধ করিতে হইত। পোড়ামুখী লক্ষ্মী ছাড়ি খ্রিস্টানি স্কুলে যাওয়া, বাইবেল পড়া হয়, খ্রিস্টান হবি নাকি তুই, ইত্যাদি বলিয়া অমূল্য স্নেহাকে শাসন করিত। কেন অমন করিস অমূল্য, তোর কি পড়াশোনা নাই? মায়ের নিকট এরূপ সম্ভাষিত হইলেই কিছুক্ষণের জন্য অমূল্য স্নেহাকে নিষ্কৃতি দিত। অমূল্য আর্য মিশন ইনস্টিটিউশনে 4th ক্লাসে পড়ে। হিন্দু ধর্মে তাহার প্রগাঢ় অনুরাগ এবং গীতার অনেক শ্লোকই তাহার মুখস্থ আছে। তাহার সহ অধ্যায়ী বন্ধু চারু তাহার এই ধর্মানুরাগ বহ্নিতে সর্বদাই ঘৃতান্বিত দিত। চারুকে অমূল্যের বন্ধু বলিলেও হয়, আবার গুরুও বলা যায়। চারুর কথায় বা কার্যে যে কোনো রকম ভুল থাকিতে পারে, ইহা অমূল্যের বুদ্ধির অতীত। চারু যে একজন সাধারণ মনুষ্য এবং তাহার দ্বারা যে হিন্দু সমাজের বিশেষ উন্নতি ঘটিবে, এই বিষয়ে অমূল্য কোনো সন্দেহই ছিল না। চারু একেবারেই বড় মানুষের ছেলে। তাহাতে চেহারাটিও মন্দ নয়, পোশাক পরিচ্ছেদও বেশ, কেমন একটা দুরস্ত।
ইতিপূর্বে বাংলা নোভেলগুলো প্রায় সমস্তই শেষ করিয়াছেন। আজকাল চেষ্টা করিয়া ইংরেজি নোভেল পড়িতে পড়িতে ইংরেজিতেও একটু দখল হইয়াছে। মাসিক পত্রেও মাঝে মাঝে কবিতা লেখা হয়। এই সকল গুণে তাহার স্কুলে বেশ একটা প্রসার আছে। অমূল্যদের ও চারুদের বাড়ি পাশাপাশি, অতএব উভয় বাড়ির গৃহিণীদ্বয়ের পরস্পরের সহিত আলাপ পরিচয় আছে। এই বিষয়ে তো কোনো সন্দেহ থাকা উচিত নয়। তবে আলাপ আছে বটে, কিন্তু তেমন আত্মীয়তা নাই। কেননা তেল আর জল তো কখনো এক পাত্রে থাকিলেও মিশ্রিত হয় না। ধনী এবং দরিদ্র সমাজ বন্ধনেও কতটা সেই রূপই ঘটে। এই জন্য দে মহাশয়ের গৃহিণী মনে মনে একান্ত ইচ্ছা থাকিলেও সাহস করিয়া মিত্র গৃহিণীর নিকট স্নেহাকে বধূরূপে গ্রহণ করিবার অনুরোধ করিতে পারেন নাই। কিন্তু আমরা চারুর কবিতার খাতা চুপি চুপি পড়িয়া দেখিয়াছি। এক স্থানে লেখা আছে, প্রাণসখী স্নেহলতা বুঝিবে কি প্রাণ মোর, সপিয়াছি এই হৃদয় চরণের তলে তোর। মিত্র মহাশয়ের বড়ই সাধ, চারু একটা বিয়ে কি এম এ করবেন। বড় ছেলে দুটি মূর্খ হইয়াছে, এই জন্য চারুর লেখাপড়া সম্বন্ধে তাহার বিশেষ যত্ন। তবে প্রাইভেট টিউটর রাখিবার খরচটা তার আর লাগে না। মিত্র মহাশয়ের জ্ঞাতি ভ্রাতুষ্পুত্র বিজয় তাহার বাড়িতেই থাকে। প্রাইভেট টিউটরের কাজটা তাহার দ্বারাই চলিয়া যায়। বিজয়ের সহিত অতুলের বড়ই প্রণয়, যেন দুটিতে এক প্রাণ। বিজয় ছেলেটি ভালো, বিয়ে অনার্স পাশ করিয়াছেন। এখন জেঠা মহাশয়ের সুপারিশে যদি একটা কাজকর্ম জুটিয়া যায়, সেই ভরসায় সে এখানে আছে। মিত্র মহাশয় সেদিকে বড় একটা কান দেন না। বলেন, ওহে আজকালকার গতিক তো দেখছ, পাশ কেবল পাশ, ছাই আর ভস্য। ওতে এখন বড় একটা সুবিধা নাই। সেকালে যখন কেবল দু একটা লোক পাশ করেছিল, তখন ছিল পাশের আদর। যখন মধুসূদন গুপ্ত মরার গায়ে প্রথম ছুরি বসায়, তখন কেল্লায় তোপ পড়েছিল। এখন আদারে পাদারে এম এ বিয়ে, গলিতে গলিতে ডাক্তার আর উকিল। বাঙালি যে দাসের জাত সে কথা মিথ্যা নয়। সাহেবের লাথি খেয়ে মরবে, তবু সেই কেরানিগিরিতেই উমেদারি করবে, ব্যবসার দিকে মোটেও ঝুঁকবে না। আমার পরামর্শ যদি শুনতে চাও, একটা সুবিধা মতো বিয়ে করে কিছু টাকা জোগাড় করো, তারপর সেই টাকা দিয়ে একটা ব্যবসা আরম্ভ করো। তাহলে আমিও কিছু সাহায্য করতে পারি। এই যে দেখছো বাড়ি আর গাড়ি, এ কেবল ব্যবসার দৌলতে। এই দেখো না, এই বসে একটা তেল বাহির করিয়া কি টাকাটাই না করলো। বুদ্ধি চাই বুদ্ধি, বুঝলে, নইলে কিছু হয়। এখন বিজয়ের বিবাহের যাই হোক, চারুর একটি পরীর মতন বউ ঘরে আনিবার জন্য চারুর মা একেবারেই পাগল। ছেলের 14 বছর বয়স, তা এমন সোনার চাঁদ ছেলে। কোন মায়ের এমন পাষাণ প্রাণ যে ছেলের বিয়ে দিতে সাধ হবে না? সত্যি তো আর তার ঘরে খাবার নাই এমন নয়, ভাইটি খেতে পায় না এমন তো নয়, কেবল বিদ্যের চুবড়ি তো আর নয়, খেতে না পেলে বিদ্যে দিয়ে কি লোকে ধুয়ে খাবে? এমন ছেলের বিয়ের নাম মুখে আনলে কত লোক পরীর মতো মেয়ে এনে পায়ে সেধে দেবে। এখন বিয়ে না দিলে লোকেই বা কি বলবে? গৃহিণীর এসব কথা মিত্র মহাশয় বড় একটা কানে তোলেন না। নিতান্ত পিড়াপিড়ি করলে তিনি বলেন, বড় দুটো ছেলে অল্প বয়সে বিয়ে করে বকে গেল, ছোটটাও কি তাই হবে? তোমার কি এই ইচ্ছে? তিনি প্রত্যহই একবার করিয়া চারুর পড়ার ঘরে গিয়া বইগুলো উল্টাইয়া খুঁজিয়া দেখেন। এইরূপ খানা তল্লাশিতে প্রথম প্রথম কপালকুণ্ডলা, দুর্গেশ্বর নন্দিনী প্রভৃতি দুই একখানি বই ধরা পড়িয়াছিল। কিন্তু আজকাল ছেলেও শেয়ানা হইয়া গিয়াছে। এখন আর পরিবার ঘরে সেসব বই আর পড় পাওয়া যায় না। তবে একদিন চারু বড় বিপদে পড়ে। পিতা কখন জুতা খুলিয়া পা টিপিয়া টিপিয়া ঘরে উপস্থিত হইয়াছেন, বেচারি তাহা টের পায় নাই। সে এক মনে কাগজে কলমে লইয়া নিভৃত কুঞ্জন মাঝে নুপুর নিক্কণ বাজে ইত্যাদি লিখিতেছে। এমন সময় পিতা সহসা সম্মুখে। মিত্র মহাশয় বিনা বাক্য ব্যয়ে কাগজখানি পড়িলেন এবং পকেটস্থ করিয়া আস্তে আস্তে চলিয়া গেলেন। চারুর মনে সমস্ত দিন তিলমাত্র শান্তি বহিল না। মিত্র মহাশয়ের নিকট আসিয়া বিজয়ের তলব হইল। সে সম্মুখে আসিলে বলিলেন, সমস্ত দিন করোটা কি? ছোড়াটাকে একটু দেখাশোনা করতে বলেছি, তাও পারো না? আজকাল নাকি গদ্য লিখছে, মুখে যাবার লক্ষণ আর কি? বিজয় বলল,
ভাই অনেক কষ্টে প্রাইভেট টিউশনটা জোগাড় করেছি, কিন্তু কাজটা জেঠামশাইয়ের মতন নয়। তিনি বললেন, তুমি এদিক ওদিকে থাকলে চারুকে দেখাশোনা হবে না, এদিকে টাকার দরকার তো বুঝতেই পারছো। বিজয়ের মাহিনা দিতে পারি না বলে স্কুলেও নাম কেটে দিয়েছে। অতুল বলিল, চাকরি পেয়ে ছেড়ে দেব, এ কখনো উচিত নয়। এমন অন্যায় কথা যদি তোমার জেঠামশাই বলতেন তাহলে সে কথা কেমন করে শোনা যায়। বিজয় বলিল, কিন্তু জ্যাঠামশাইয়ের কথা না হলে তিনি রাগ করতে পারেন, সেটা কি করা ঠিক হবে? এমন সময় নীলমাধববাবু আসিয়া বলিলেন, এই যে বিজয়, এসেছ? বেশ হয়েছে, আমার তোমাদের দুজনের কাছেই একটা কথা আছে। অতুলের বিবাহ না দিলে তো আর স্নেহার বিয়ের দেওয়ার কোনো উপায় দেখছি না। অতুল আস্তে আস্তে বলিল, বাবা আর একটা বছর দেরি করলে আমার বিয়েটা দেওয়া হতো। সেই কথা কি আর আমি বুঝি না? কিন্তু কি করব, আর এক বছর বিলম্ব করিতে গেলে লোকনিন্দার ভয় আছে। বিশেষ একটি ছেলেও ঠিক হইয়াছে, কিছু অল্পেই হতে পারে, এখন কেটিকে হাতছাড়া করা ভালো দেখায়? বিজয় বাবা, আমার তো বুদ্ধির স্থিরতা নাই, তোমার মতে কি করা উচিত? বিজয় বলিল, আমার বোধ হয় বিয়েটা দেওয়া পর্যন্ত অপেক্ষা করিলে ভালো হয়। কোনো স্থানে কি টাকা ধার পাওয়া যায় না? নীলমাধববাবু হাসিয়া বলিলেন, সম্পত্তির ভিতর আমার এই বাড়িখানি, আর ৭৫ টাকা মাহিনা। বাড়িখানা বন্ধক না দিলে তো আর উপায় দেখছি না, কিন্তু একবার বন্ধক দিলে তো আর খালাস করে উঠতে পারবো না। বাবা, খাবার তৈরি। এই বলিয়া স্নেহা হঠাৎ উপস্থিত হইয়া বিজয়কে দেখিয়া একটু অপ্রস্তুত হইয়া দাঁড়াইল। নীলমাধববাবু হাসিয়া বলিলেন, মা লক্ষ্মী, আরে লজ্জা কিসের? ও যে বিজয়বাবু, যার কাছে ছোটবেলায় ছবির জন্য আবদার করতে। চলো বাড়ির ভেতরে যাই। এসো বিজয়, এসো। বিজয় ভাবিতে লাগিলেন, এমন লক্ষ্মীর মতো মেয়ে, এর বিবাহ হয় না? যা হোক, বিয়ের সম্বন্ধ তো ঠিক হইয়া গেল। ছেলেটি দোজ বারে, বয়স ৩৪ বছর। প্রথম পক্ষের ৩টি ছেলে আছে। সতা সতীনের ঘর বলিয়া মায়ের মনে কিছু দুঃখ হইল। আবার ভাবিলেন, স্নেহা মা আমার যে লক্ষ্মী মেয়ে, মানাইয়া ঠিক নিতে পারিবে। ইতিমধ্যে চার জল খাবারের পয়সা জমাইয়া একটি কুন্তলিন, একটি এসেন্স কিনিয়াছে। সাদা কাগজে ছোট ছোট অক্ষরে স্নেহের জন্য স্নেহা উপহার, এই লিখিয়া আঠা দিয়া শিশির গায়ে আটকায়া দিয়াছে। স্কুল হইতে অমূল্যর সঙ্গে অমূল্যদের বাড়ি আসিয়া স্নেহার হাতে দিবে, এটাই তাহার ইচ্ছা। কিন্তু অমূল্যদের বাড়ি আসাও হইল, স্নেহারও দেখা পাইল, কিন্তু দিতে সাহস হইল না। শেষে অনেক কষ্টে স্নেহা এগুলো তোমার জন্য আনিয়াছি বলিয়া স্নেহার কাছে রাখিয়া তাড়াতাড়ি বাহিরে চলিয়া গেল। বাহিরে আসিয়া অমূল্যর সহিত দেখা হইল। অমূল্য বলিল, এই যে কোথায় ছিলে? চারু বলিল, আমি তোমাকেই খুঁজছি, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। অমূল্য চারুর সঙ্গে কি কথা জানিবার জন্য বড়ই উৎসুক ছিল। তখন চারু বলিল, অমূল্য, তোমাকে এতদিন একটা কথা বলতে চাই, কিন্তু বলিয়া উঠিতে পারি নাই, আজকে তাহাই বলিব। তুমি প্রতিজ্ঞা করো কাউকে বলবে না। অমূল্য তৎক্ষণাৎ প্রতিজ্ঞা করিল। তখন চারু বলিতে লাগিল, ভাই অমূল্য, কতদিন যে হৃদয় উচ্ছ্বাস গোপন করিয়া রাখিয়াছিলাম, তা আজ তোমার কাছে আর গোপন করিয়া রাখতে পারলাম না। স্নেহার বিবাহ হইবে শুনিয়া আমার হৃদয় বিদীর্ণ হইয়া যাইতেছে। আমি স্নেহাকে ভালোবাসি, যতদিন বাঁচি ততদিন বাসব। স্নেহাই আমার হৃদয়ের অধিষ্ঠাত্রী এবং কবিতার উৎস। আমার বিশ্বাস স্নেহাও আমাকে ভালোবাসে, কিন্তু অধপতিত হিন্দু সমাজে এখন আর পূর্বের ন্যায় স্বয়ম্বর প্রথা ছিল না, তাই আজ তাহার সহিত অন্যের বিবাহ হইতেছে। আজ আমি স্নেহাকে স্নেহের নিদর্শন স্বরূপ 2টি গন্ধদ্রব্য দিয়া আসিয়াছি, তাহাকে বলিও সেজন্য যত্ন করিয়া রাখে, আর মনে রাখে তাহার প্রতি আমার যে ভালোবাসা সেও ঐরূপ নির্মল এবং মনোহর। আমার আর গৃহবাসে বাসনা নাই, আমি সন্ন্যাস বেশে দেশ ভ্রমণ করিব। তোমার এই হতভাগ্য বন্ধুকে মনে রাখিও, এই আমার শেষ অনুরোধ। অমূল্য চারুর কথা শুনিয়া স্তম্ভিত হইয়া চারুর মুখের দিকে চাহিয়া রইল। এমন অদ্ভুত কথা সে জীবনে কখনো শোনে নাই, কিন্তু চারু যেহেতু বলিতেছে, তখন কথাগুলো অদ্ভুত হইলেও সে সত্য তাহার সন্দেহ নাই। স্নেহা যে আবার একটা মানুষ, এতদিন একবারও তাহা ভাবে নাই। আর চারুর কথা শুনিয়া তাহার স্নেহার ওপর কিঞ্চিত
শ্রদ্ধার উদয় হইল। চারু সন্ন্যাসী হইয়া যাইবে শুনিয়া সে নির্জনে বসিয়া অনেকক্ষণ কাঁদিয়াছিল, কিন্তু চারুকে বারণ করিবার সাহস তাহার নাই। মানুষ বড়ই নিন্দাপ্রিয়। মিত্রচা বৌদি বৈবাহিকের সঙ্গে এতটা ভদ্রতা করেন, সেটা তাহাদের সহ্য হয় না। লোকে বলাবলি করে, নীলমাধব বাবুর বাড়িখানির ওপর মিত্রচার কিছু নজর আছে, তাই এত মৌখিক ভদ্রতা করিতেছে। গরিবের ঘরের মেয়ে, বরেরাও তেমন সঙ্গতিপর নয়, কাজেই বিবাহের কিছু ঘটা হয় নাই। উলু শঙ্খধ্বনি ছাড়া অন্য কোনো রকম বাজনাই ছিল না। যা হোক, এখন কোনো রকমের 4 হাত এক হলেই হয়। তবে লক্ষ্য কথা না হলে তো আর বিবাহ হয় না। কাজেই বরকর্তা মিত্রজা কথা আরম্ভ করিলেন। বেয়াই, আপনি তো এখন ঘরের লোক, কিছু মনে করবেন না। আপনার কাছে আর গোপন কি? নগেনের 400 টাকা দেনা আছে, টাকাটা আজকে শোধ না দিলেই নয়। আপনার জামাই আমার ছেলে, তাই দুজনেরই সমান, বুঝছেন কি না? নীলমাধববাবু এই মিষ্টি সম্ভাষণে কিঞ্চিত ভীত হইয়া বলিলেন, নগদ টাকা তো কিছু দিবার কথা ছিল না, আর আমার এমন কিছু নাই যে আমি দিতে পারি। বৈবাহিক বললেন, হরে কৃষ্ণ, এ আবার কেমন কথা? আপনার জামাতার ঋণদায়, আর আপনার তো বড় একটা বাড়িও আছে। বাড়িটা বন্ধক দিয়ে তো টাকা দিতেই পারেন। দেনা শোধ না হইলে আমি ছেলের বিবাহ দিতে পারি না। এরূপ 1 কথা 2 কথা ক্রমেই লক্ষ্য কথা পূর্ণ হইল, কিন্তু তথাপি বিবাহ হইল না। অবশেষে বরকর্তা বর লইয়া চলিয়া যাইবার উদ্যোগ করিল। নীলমাধববাবু গিয়া পায়ে ধরিলেন, তথাপি তাহার দয়া হইল না। অতল একেলে ছেলে, তার বয়স অল্প, সে এতটা সহ্য করিতে না পারিয়া বলিয়া ফেলিল, স্নেহার বিবাহ না হয় সেও ভালো, তবু এমন চামারের ঘরে মেয়ের বিয়ে দেব না। এইরূপ বিবাহে স্নেহা কখনোই সুখী হইবে না। বরকর্তা অতুলের কথা শুনিবা মাত্রই ক্ষণ বিলম্ব না করিয়া পুত্রের হাত ধরিয়া বাড়ির বাহির হইলেন। বরযাত্রীরা আহার ত্যাগ করিয়া গোলমাল করিয়া উঠিয়া পড়িল। এই দেখিয়া নীলমাধব বাবু মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। বাড়ির ভেতর কান্নাকাটি পড়িয়া গেল। মিত্রগৃহিণী বললেন, একেই বলে কলিকাল। বিজয় ছোড়ার আক্কেলটা দেখো একবার। এতদিন ছেলের মতো মানুষ করলুম, বিয়ে করতে গেলি তা একবার বলেও গেলি না। মিত্র মহাশয় বললেন, নীলমাধব লোকটা ভালো, ভদ্রলোকের জাত বাঁচিয়েছে। ছোড়া কাজটা মন্দ করে নাই, তবে ওর অদৃষ্টে নেহাতি ভুয়ো। ভেবেছিলাম বিয়ে করে কিছু টাকা পাবে, সে দফায় মাটি। চারু দিনের বেলা গেরুয়া কাপড় পরিয়াছিল, রাত্রে সেই কাপড় পরিয়া খিড়কির দরজা দিয়া একেবারে আমবাগানে বাহির হইয়া পড়িল। একেই মাঘ মাসের ভয়ানক শীত, তাহাতে রাত্রি অন্ধকার, চারিদিকে ঝিঝি পোকার শব্দ। কয়েক পথ চলিয়া চারুর সন্ন্যাস ধর্মের প্রতি অশ্রদ্ধা জন্মিয়া গেল। ধীরে ধীরে ফিরিয়া আসিয়া আবার লেপ মুড়ি দিল। পরদিন অমূল্যকে বলিল, ভাই, কাল আমি সন্ন্যাস বেশে গৃহত্যাগ করিয়াছিলাম, কিন্তু পথে যাইতে যাইতে ভাবিলাম আমি কি করিয়া এমন স্বার্থপর হইতে পারি। কেবল নিজের দুঃখের জন্য গৃহ ছাড়িতেছি, সমাজের উন্নতির কথা একবারও ভাবলাম না। তাই আমি আবার ফিরিয়া আসিলাম। মনে সংকল্প করিয়াছি, কিন্তু সমাজের উন্নতি সাধনে এই জীবন নিয়োজিত করিব। অমূল্য এ কথায় বড়ই খুশি হইল। রীতির অডিও ক্যাফেতে আজকে আপনারা শুনলেন বিশিষ্ট লেখিকা সরলা বালা দাসের লেখা মেয়ের বিয়ে। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং পরবর্তীতে কোন লেখিকার বা কোন লেখকের কোন গল্প আপনারা শুনতে চান তাও আমাকে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।